গবেষণার ২য় ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা ১ম ক্লাসে বলেছিলাম যে গবেষণার লক্ষ্য হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি করা। বিভিন্ন উৎস থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তবে উম আমরা যেটা এই ক্লাসে বলতে চাই সেটা হলো যে গবেষণা শুধু নতুন জ্ঞানই উৎপাদন করে না, বরং পাশাপাশি অন্যান্য বিভিন্ন সূত্র থেকে যেমন আমাদের কোনো ধারণা, প্রচলিত ধারণা বা বিশ্বাস কিংবা ঐতিহ্য কিংবা অথরিটি বা অন্যান্য যে সমস্ত সূত্র থেকে আমরা জ্ঞান লাভ করি, সেই জ্ঞানগুলোর কোনো জ্ঞানের মধ্যে যে অসত্য থাকে বা ফলসহুড থাকে সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করে বা সেটাকে বাতিল করে বা নেগেশন করে থাকে। সুতরাং গবেষণার মাধ্যমে শুধু নতুন জ্ঞান উৎপাদন হয় এটুকু নয়, গবেষণার মাধ্যমে পুরনো যে ভুল জ্ঞান বা ভ্রান্তি বা মিথ্যা সেটারও অপনোদন হয়ে থাকে। আজকে আমরা এরকম একটা গবেষণা খুবই ভালো, খুবই সুন্দর একটা উল্লেখযোগ্য গবেষণার দৃষ্টান্ত আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মিচেল ডুনিয়ার। উনি ১৯৯৯ সালে সাইডওয়াক এই শীর্ষক একটি গবেষণা প্রকাশ করেছিলেন। উনি বই আকারেই ওনার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেন। উনি ছিলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শ্বেতাঙ্গ অধ্যাপক। উনি নিউ ইয়র্কের ম্যানহাটনে যারা ফুটপাতে দোকান করত, রাস্তায় ছোট বইপত্র সামগ্রী, ছোট সামগ্রী বিক্রি করত এবং যারা গৃহহীন নারী ছিল, মূলত কৃষ্ণাঙ্গ, এদের উপরে একটি দীর্ঘ এথনোগ্রাফিক গবেষণা করেন এবং দীর্ঘ বলতে উনি দীর্ঘ ৪ বছর এদের সাথে ব্যয় করেন এবং এই ৪ বছর উনি এদের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যেন উনি এদেরই একজন হয়ে গেছেন। কখনো উনি ফুটপাতে বসে তাদের সাথে দোকানদারিতে অংশগ্রহণ করতেন। তো যেটা হয়েছিল যে সাধারণ যে ধারণা এই মানুষগুলো সম্পর্কে ছিল সেটা সমাজের ছিল নেতিবাচক। তারা মনে করতেন যে এই লোকগুলো আসলে ভালো নয়, এই লোকগুলো ভিক্ষুক প্রবণতা এদের মধ্যে বেশি, এই লোকগুলো অপরাধের সাথে বেশি জড়িত হয়ে পড়ে, এদের কোনো নীতি নৈতিকতা নাই। এই যে ধারণাগুলো, তো ওই মিচেল ডুনিয়ের তার গবেষণার মাধ্যমে দেখতে গিয়েছিলেন যে মানুষের এই ধারণাগুলো, এটাকে যদি আমরা একটা নলেজ বলি, অধিকাংশের এই ধারণাগুলো, এগুলো কতটুকু সঠিক বা কতটুকু যথার্থ। তো ৪ বছর উনি এদের সাথে গভীরভাবে মেলামেশা করে এবং অন্তরঙ্গ হয়ে গিয়ে, তাদেরই একজন হয়ে গিয়ে যে সত্যগুলো উনি তুলে ধরেছিলেন, তাতে দেখা যায় যে আমাদের এই যে সাধারণ ধারণা, যারা এই ধরনের ছিন্নমূল মানুষ, যারা পার্কে থাকেন, ফুটপাতে থাকেন, যারা এই রাস্তায় ছোট সামগ্রী বিক্রি করেন, তাদের সম্পর্কে আমাদের যে নেতিবাচক ধারণা, এটা আসলে সম্পূর্ণ ভুল। তাদের নিজেদের মধ্যে আত্মসম্মান বজায় রাখার, নিজেদের যেটুকু পেশা, যেটা তারা বই বিক্রি হোক বা ছোট জিনিস বিক্রি হোক, এটাকে তাদের একটি মর্যাদাপূর্ণ প্রিঅকুপেশন হিসেবে চিন্তা করা এবং তাদের নিজেদের মধ্যে এক ধরনের পারস্পরিক কোঅপারেশন, একটা কমিউনিটি ডেভেলপ করা, এগুলো তাদের মধ্যে সম্পূর্ণরূপে আছে। এখানে এই গবেষণার আপনারা জানেন যে একটি তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক থাকে। তো তাত্ত্বিক ফ্রেমওয়ার্কের দিক থেকে আরভিং গফম্যানের একটি তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক উনি ব্যবহার করেছিলেন। এটাকে বলে যে ড্রামাটার্জি এবং ফেস ওয়ার্ক, এই দুটো জিনিস বলেছেন আরভিং গফম্যান। এর একটা অর্থ হচ্ছে যে আমরা যখন বাইরে যাই, আমরা যখন বাইরে সমাজের সাথে মিথস্ক্রিয়া করি, ইন্টারাকশন করি, তখন যেটা হয়ে থাকে সেটা একটা বাইরের আমাদের এই মিথস্ক্রিয়াগুলোকে আমরা একটা ব্যাপক নাটক বলতে পারি এবং এই নাটকে আমরা যেন প্রত্যেকে একটা ভূমিকা নেই, যেটা আমাদের ফ্রন্ট স্টেজ রোল প্লে। যখন আমরা অভিনেতা-অভিনেত্রীরা মঞ্চে আসেন দর্শকদের সামনে, তখন তাদের এক ধরনের আচরণ, এক ধরনের শারীরিক ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে তারা অভিনয় ফুটিয়ে তোলেন। আবার তারা যখন ব্যাক স্টেজে চলে যান, তখন তাদের আন্তরিক সত্তাটা প্রকাশিত হয়ে পড়ে পরস্পরের সাথে। তারাও তখন হয়তো হাসি ঠাট্টা করছেন, গল্প করছেন, ইয়ার্কি করছেন, খোলা মনে কথা বলছেন। তা আমাদের সোশ্যাল ইন্টারেকশনটা অনেকটা ঐরকম। তো এটা ড্রামাটার্জি এবং এটা হচ্ছে যে প্রতিটা মানুষ যখন আপনি যখন বাইরে যাচ্ছেন, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা বিশেষ মুখভঙ্গি এবং শারীরিক ভঙ্গি থাকে যেটা দিয়ে আপনি প্রতিটা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। এটাকে ফেস ওয়ার্ক বলেছেন উনি। এই ফেস ওয়ার্কের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি বা আমি যার সাথে কথা বলছি তার সাথে যে আমার কতটুকু সম্পর্ক, এই কতটুকু সম্পর্কের মাত্রাটাকে আমরা ফুটিয়ে তোলবার চেষ্টা করি। তো উনি দেখেছেন যে এই জিনিসগুলো পূর্ণভাবে ওদের মধ্যে কাজ করছে।
যেমন ওই ফুটপাতের মানুষগুলো, ওই বিক্রেতাগুলো তারা কিন্তু সমাজের দৃষ্টিতে যদিও তাদেরকে মনে করা হয় যে তারা এক ধরনের ভিক্ষুক। মানে ১৯৯৯ সালের কথা বলছি তো। ওই সময় পুরানো বই বিক্রি হতো, পুরানো জিনিসপত্র বিক্রি হতো। আপনারা জানেন এখন এগুলো চলে গেছে অনলাইনে। তো অ ওনারা কি করতেন? ওনারা তো খুবই দরিদ্র ছিলেন। অনেকে গৃহহীন ছিলেন। অনেকে হয়তো খুবই দরিদ্র এলাকায় বসবাস করতেন। ওনারা ওনাদের কাজটাকে ওই সংগ্রহের কাজটাকে এই যে পুরনো জিনিসপত্র বা বইপত্র সংগ্রহের একটা বড় অংশ ছিল স্ক্যাভেঞ্জিং। মানে ওই ফেলে দেওয়া, হ্যাঁ? বড়লোকদের ফেলে দেওয়া, মধ্যবিত্তদের ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে এসে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিক্রি করা। তো ওনাদের তো ফকির, হ্যাঁ? ছিন্নমূল ফকির এভাবে আমরা অধিকাংশ দেখতাম। কিন্তু ওনারা কিন্তু মনে করতেন নিজেরা যে, "না, আমি যে এটাকে সংগ্রহ করছি, পরিষ্কার করছি, এটা আমার একটা শ্রমভিত্তিক কাজ।" প্রত্যেকদিন সকালবেলায় ওনারা আমাদের বইপত্রের দোকান-টোকান থেকে এগুলো সাজিয়ে বসতেন। সন্ধ্যার সময় আবার ওইগুলো গুটিয়ে সুন্দর করে রেখে দিতেন এবং আবার ওনাদের স্ক্যাভেঞ্জিং করে জিনিসগুলোকে নিয়ে আসতে হতো, পরিষ্কার করতে হতো। কেউ ২-১ জন যে কিনে আনতেন না তা না, গ্যারেজ সেল যদি সীমিত সামর্থ্য থাকে। তো সুতরাং তাদের এটা থেকে আত্মমর্যাদা দিত এবং যখন বিক্রেতা আসতেন, বিক্রেতার কাছে কিন্তু ওনারা একটা ওই যে ফেস ওয়ার্কটা আপনি দেখেছেন যে ওনারা কিন্তু নিজেদের আত্মমর্যাদার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন বিক্রেতারা। যে সমাজ মনে করছে আমি ছিন্নমূল, ভিক্ষুক, তা নয়। আমি একজন মর্যাদাশীল মানুষ। আমি আমার সম্পূর্ণ পূর্ণ মানবিক মর্যাদা আছে এবং এদের মধ্যে অনেকে কিছু পড়াশোনা করেছেন। আবার তাদের মধ্যে বইপত্র সম্পর্কে যারা একটু ইন্টারেস্টেড তারা বইপত্রটার দিকে বেশি ঝুঁকে পড়েছেন বিক্রির দিকে এবং তারা হয়তো ক্রেতাকে বইপত্র সম্পর্কে ধারণা দিতেন। হ্যাঁ, যে আমরা কিন্তু জানি। সো এইভাবে একদিকে আত্মমর্যাদা, একদিকে পরিশ্রম, একদিকে নিজেদের মধ্যে কোঅপারেশন, একজন আরেকজনকে হেল্প করা, একজন আরেকজনের কাজ শেয়ার করা, একজন আরেকজনের বিপদে এগিয়ে আসা, এইভাবে নিজেদের মধ্যে কমিউনিটি ডেভেলপ করা। সব মিলিয়ে কিন্তু সাধারণ সমাজের আরেকটা অংশকে নিয়ে যদি আমরা গবেষণা করি যা দেখতে পাবো, এখানেও আমরা একইভাবে সবকিছু দেখা পেয়েছি। তো এইজন্যেই মিচেল ডুনিয়ার বলেছেন যে আসলে আমাদের ওই ধারণাগুলো ভুল তাদের সম্পর্কে। এই ধারণাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ পুরনো জ্ঞানটা তিনি তার এই রিসার্চের মাধ্যমে অপনোদন করেছেন এবং তিনি তার গবেষণার শেষে এসে পলিসি রিকমেন্ডেশন করেছেন যে কি করে এই ধরনের মানুষগুলোর জীবনে আরো অনেক উন্নতি আনা যেতে পারে। এখানে একটু ব্যক্তিগত অ্যানেকডোট আমি শেয়ার করতে চাই যে আমি 1995 এ আমি ম্যানহাটনে তাদেরকে দেখেছিলাম। ওই সময় ডুনিয়ারের গবেষণার কাজ চলমান। ৪ বছর তো 99 এ উনার ইয়ে প্রকাশিত হয়েছে। তো আমি ম্যানহাটনে ঐরকমভাবে বই বিক্রি করতে দেখে I was so surprised আমি ভাবছিলাম যে, "আরে! এটা কি বাংলাদেশে চলে আসলাম নাকি আমি?" তো আসলে এটা বাংলাদেশে হোক আর এটা আমেরিকাতে হোক, এটা কিন্তু দৃশ্যপটটা একই। আমাদেরও এখানে হকাররা কাজ করছেন, অনেক ছিন্নমূলরা পার্কে থাকছেন। আপনি ফার্ম গেটে গেলে দেখবেন সন্ধ্যার সময় একদিকে ইট দিয়ে আরেকদিকে এটা অবশ্য এখন দেখা যায় না মেট্রো রেল হওয়ার কারণে। রেলিং এর সাথে একদিকে মশারি টাঙিয়ে আরেকদিকে ইট দিয়ে লোকজন বসবাস করছেন। তো সুতরাং এইটা বাংলাদেশের জন্যও সত্য, নিউ ইয়র্কের জন্যও সত্য, ঢাকার জন্যও সত্য। সম্প্রতি আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হকার বা এই সমস্ত মানুষদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটার পিছনে কিন্তু আমি ধারণা করি, I'm not sure গবেষক হিসেবে আমি বলতে পারব না যে এটাই সঠিক। যে একটা নেতিবাচক ধারণা হয়তো কাজ করছে তাদের সম্পর্কে। যে তারা এলাকাটাকে দূষিত করছে। তাদের সম্পর্কে আসলে একটা সম্মানজনক ধারণা নিয়ে যে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, এট লিস্ট এটা আমরা বলতে পারব না। কিন্তু আবার এই মানুষগুলোর উপরে যদি আপনি একটি গবেষণা পরিচালনা করেন, তাহলে হয়তো মাইকেল ডুনিয়ারের মতো আপনি ফাইন্ডিংস পাবেন। মিচেল ডুনিয়ারের মতো যে এখানেও ওই তাদের একটা সমাজ আছে, কমিউনিটি আছে, পারস্পরিক সংযোগ আছে। আবার তাদের মধ্যে যে অপরাধী নেই বা পলিউটার নেই সেটাও নয়, আছে। কিন্তু সব রকমভাবেই এখানে আপনি ইয়ে পাবেন, দৃষ্টান্তগুলো হয়তো খুঁজে পাবেন। অ্যা যেমন আমার মনে পড়ছে যে খুব বিখ্যাত একজন পদার্থবিজ্ঞানী জামাল নাসির উদ্দিন। উনি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই সময় বাংলা একাডেমি থেকে ওনার একটা বাংলা বই বের হলো, কৃষ্ণ বিবর। আমরা ওই সময় ১ম ডক্টর জামাল নাসিরউদ্দিনের নাম শুনলাম। আপনারা হয়তো অনেকে তার নাম শুনবেন। উনি বাংলাদেশের একজন খুবই বড় বিজ্ঞানী এবং বলা হয়ে থাকে যে আসলে উনি নোবেল প্রাইজ পাওয়ার মতো যোগ্য একজন বিজ্ঞানী ছিলেন। তো যাই হোক, উনি ওনার এই কৃষ্ণ বিবর বইতে লিখেছিলেন যে আমরা ওই গ্রামের একটা এঁদো পুকুর থেকে এক ঘটি পানি নিয়েই যে গবেষণা করি, আর আমরা যদি এই মহাকাশের গ্যালাক্সি নিয়ে গবেষণা করি, এই দুটোর মধ্যেই আমরা এই সৃষ্টিকর্তার অপরিসীম বৈচিত্র্য খুঁজে পাবো। তো সুতরাং আমরা ওই গুলশানের একটা কমিউনিটি নিয়ে যদি গবেষণা করি, আর আমরা যদি ওই ছিন্নমূল আর ওই ফুটপাতে যারা ব্যবসায়ী তাদেরকে নিয়ে কাজ করছেন, হ্যাঁ? তাদেরকে নিয়ে গবেষণা করি, তাহলে কিন্তু আমরা উভয় জায়গাতেই
এইরকম স্রষ্টার অপরূপ যে বৈচিত্র্য সমাজ জীবনের মধ্যে, সেগুলোকে খুঁজে পাবো। তো আজকে এই পর্যন্তই। আবার আগামী কোনো এক ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।